দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম, দেখা যাচ্ছে। এই পর্যন্ত তো পড়ানো হয়েছে, এর আগে পর্যন্ত পড়ানো হয়েছিল তাই না সবারই? 3 সেকশনেরই। এখন তো সবাই মডেল পর্যন্ত শেষ শেষ করে দেন, এখন প্রফিট থেকে স্টার্ট করবো তাই তো? জি ম্যাম। জি ম্যাম। ওকে। প্রফিট মানে কি বলেন তো দেখি কেউ? খরচ বাদে যেটা থাকে। শুনতে পাই নাই, কেউ কিছু বলছিলেন? মুনাফা, প্রফিট, এটা লাভ হয় আচ্ছা আর কি। স্যারে, তাহলে প্রফিট এমন একটা অ্যামাউন্ট যেটা কিন্তু টোটাল, আমরা টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পাই সেটাই হচ্ছে প্রফিট। সো দ্য ডিফারেন্স বিটুইন টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট ইজ কল্ড অ্যাজ প্রফিট। ওকে। তাহলে হচ্ছে একটা অর্গানাইজেশনের জন্য প্রফিট কেন ইম্পর্টেন্ট হতে পারে? প্রফিট ছাড়া কি কোনো অর্গানাইজেশন রান করা পসিবল? অবশ্যই না। না ম্যাম। সো হচ্ছে যদি এমন কোয়েশ্চেন আসে যে ওয়াই প্রফিট ইজ ইম্পর্টেন্ট ফর এনি টাইপস অফ অর্গানাইজেশন, তখন আমরা লিখতে পারবো না যেটা একটা বিজনেসকে সার্ভাইভ করতে, ইনভেস্টরদেরকে রিওয়ার্ড দিতে, অ্যান্ড আমরা যদি ডিভিডেন্ড দিতে চাই বা কোনো ধরনের রিস্ক হচ্ছে আমরা রিডিউস করার জন্য এবং ইন্টারেস্ট পে করার জন্য, সব কিছুর জন্যই কিন্তু প্রফিট লাগে। আলটিমেটলি বিজনেসের একটা ফিউচার গ্রোথের জন্য প্রফিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড স্পেশালি ফর ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিংরা স্পেশালি আপনার হচ্ছে প্রফিটের থেকেও সবচেয়ে বেশি তারা, প্রফিটটা তাদের কাছে খুবই ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা তাদের একটা প্রাইমারি অবজেক্টিভ। তার পাশাপাশি বিসাইডস দ্যাট তারা হচ্ছে এনশিওর করতে চায় তাদের অর্গানাইজেশন, তাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে লং টার্ম একটা বেনিফিট দিবে। মানে তারা শুধুমাত্র কারেন্ট টাইমে প্রফিটটাকেই ইম্পর্টেন্স দেয়, তাদের কাছে বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাস্টেনেবল প্রফিটেবিলিটি, মানে ফিউচারে যেন তারা প্রফিটটা পায় সেটা তারা এনশিওর করে। সো তারা এমনই একটি প্রোডাক্ট বানায়, প্রোডাক্ট বানাতে গিয়ে তারা মানে কস্ট করে, খরচ করে, এত বেশিও খরচ করে না যেটা কিনা তাদের হচ্ছে, যেটা দিয়ে প্রফিট রিকভার করতে তাদের অনেক টাইম লাগে। তারা কস্ট করবে, ভালো একটা প্রোডাক্ট মানুষের কাছে দিবে যেন কনজিউমার স্যাটিসফাই হয় এবং তাদের এই প্রোডাক্টটা সাস্টেনেবল প্রফিটেবিলিটি আনতে কি করে, সাহায্য করে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তারা কস্টের পাশাপাশি দেখে, মানে খুব বেশি কস্ট করে না, তো কস্টের পাশাপাশি দেখে তারা প্রফিটটা যেন লং টার্মে হচ্ছে গেইন করতে পারে, এটা তাদের মেইন হচ্ছে টার্গেট থাকে। ক্লিয়ার? সো প্রফিট আমরা যেভাবে যেভাবে পেতে পাই তার মধ্যে হচ্ছে আপনাদের গ্রস প্রফিট। ফার্স্ট অফ অল আমরা গ্রস প্রফিট মেজার করি। এটা এমনিতে আমরা নর্মালি কোনো কিছু করার সময় তো টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বিয়োগ দিয়ে হচ্ছে প্রফিট পাই। তারপর একটা অ্যাকাউন্টিং টার্মস আছে, যেমন ইনকাম স্টেটমেন্টের এখানে একটা ফ্লো দেখানো জাস্ট হয়েছে যে ইনকাম স্টেটমেন্টে বা প্রফিট বের করার সময় আমরা কোন ফ্লোতে নর্মালি মানে প্রফিটটা বের করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের গ্রস প্রফিট। সো আমরা রেভিনিউ থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে মাইনাস করি, দেন আমরা গ্রস প্রফিটটা পেয়ে থাকি। সো কস্ট অফ গুডস সোল্ড মানে কি? কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ডিরেক্ট ভ্যারিয়েবল কস্ট। তার মানে যখন আমরা কোনো গুডস অর সার্ভিসেস প্রডিউস করি তার সাথে সাথে রিলেটেড যে কস্ট থাকে, যে কস্টটা একদম গুডসের সাথে ইনক্লুডেড, সেটাই হচ্ছে আমাদের কস্ট। সেই কস্টগুলোকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড। সো রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড আমরা যখন বিয়োগ দিই আমরা প্রায় পাই গ্রস প্রফিট। অ্যান্ড গ্রস প্রফিট থেকে যখন আমরা
অপারেটিং সো গ্রস প্রফিট থেকে যখন আমরা অপারেটিং এক্সপেন্স হচ্ছে মাইনাস করি দেন আমরা পাই হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট থেকে আমাদের আরো কিছু আদার্স এক্সপেন্স আছে যেমন ইন্টারেস্ট, ট্যাক্স এন্ড আদার্স আরো এক্সপেন্স থাকে, সেই আদার্স এক্সপেন্স গুলো আমরা যখন ডিডাক্ট করি তখন আমরা পাই নেট প্রফিট। সো এটা একটা ফ্লো অফ, সো এটা ইনকাম বের প্রফিট বের করার একটা ফ্লো জাস্ট। যেমন এটাকে এই ফ্লোটাকে আমরা পুরোটাকে যদি ধরে নাম দিই, এটার নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট যখন আমরা করি তখন আমরা এই ফ্লোটা ফলো করি যে গ্রস প্রফিট এর আগে হচ্ছে গ্রস প্রফিট আমরা ডিটারমাইন করি, দেন অপারেটিং প্রফিট, দেন নেট প্রফিট। ওকে, এটাই হচ্ছে প্রফিটের একটা ওভারভিউ, প্রফিট আমরা কিভাবে পেয়ে থাকি। এটার কোর পয়েন্টটা হচ্ছে আমরা দ্যাট টোটাল রেভিনিউ টোটাল কস্ট যখন আমরা মাইনাস করি আমরা প্রফিট পেয়ে থাকি। তো একটা অর্গানাইজেশনকে রান করতে প্রফিট আমাদের বিভিন্নভাবে ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে জাস্ট একটা গ্রাফ আপনাদের দেখানো হয়েছে যে প্রফিটের ফার্স্ট অফ অল রেভিনিউ থেকে সিওজিএস বাদ দেওয়ার পর গ্রস প্রফিট আসে, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স। তো এটা হচ্ছে নর্মাল একটা ফ্লো আকারে ফ্লোটাকে গ্রাফ আকারে দেখানো হয়েছে যে কিভাবে একটার পর একটা কিভাবে আমরা করে থাকি। অ্যান্ড দেন আমাদের প্রফিট ইকুয়েশন আমরা কিভাবে পাই। প্রফিট আমি ফার্স্টে বললাম যে প্রফিট হচ্ছে আমরা পাই হচ্ছে তো প্রফিট হচ্ছে আমরা টোটাল রেভিনিউ টোটাল কস্ট বিয়োগ দিলে আমরা কি পাই, প্রফিট পাই। এটাকে আরেকটু যদি আমরা ব্রেক ডাউন করি, সো প্রফিট ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম, সেখানে ছিল আমরা যখন প্রফিট বের করি আমরা প্রাইস ইনটু কোয়ান্টিটি হচ্ছে করি, ঠিক তাই তো? যত টাকা প্রাইসে আমি প্রোডাক্টটাকে সেল করি এবং যতগুলো কোয়ান্টিটি সেল করি সেটাকে যখন আমি মাল্টিপ্লাই করি আমি কি পাই, টোটাল রেভিনিউ। এটাকে ব্রেক ডাউন করে আবার এখানে দেখানো রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, দেন টোটাল কস্ট আমরা কিভাবে পাই, fixed cost plus variable cost. Okay, fixed cost plus variable cost. And variable cost কে আমরা আরো একটা ব্রেকডাউন করে দেখিয়েছিলাম যে ভেরিয়েবল কস্ট কে টোটাল ভেরিয়েবল কস্ট বের করার জন্য টোটাল কোয়ান্টিটি দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করি তখন টোটাল ভেরিয়েবল কস্ট পাই। ওইটাই এখানে ভেরিয়েবল কস্টের পোরশনটুকু তো দেখানো হয়েছে। ওকে, সো ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট করে দেন যখন টোটাল রেভিনিউ থেকে আমরা বিয়োগ করি আমরা পাই প্রফিট। এটাকে আরো একটু ব্রেকডাউন করে দেখানো হয়েছে এখানে জাস্ট যে আপনাদের কিউটাকে এখানে কোয়ান্টিটিটা যেহেতু দুই জায়গায় আছে সো কমন করে, ম্যাথ তো আমরা সবাই পারি, সো কমন নিয়ে এখানে এটাকে আরো শর্ট করা হয়েছে। সো তিনটা আমরা ফর্মুলা পাই, তিন রকমের। যখনই আমাদের যে রকমের হচ্ছে ইনফরমেশন দেওয়া থাকবে ম্যাথের জন্য আমরা ঠিক তখনই সেই ফর্মুলাটা ইউজ করব। সো প্রথম ডেফিনেশনটা বেসিক্যালি আমরা ইউজ করি ডিফাইন করার জন্য যে প্রফিট, হোয়াট ইজ প্রফিট বা হোয়াট ডু ইউ মিন বাই প্রফিট। তখন আমরা বলতে পারি দ্য ডিফারেন্স বিটুইন টোটাল রেভিনিউ টোটাল কস্ট ইজ প্রফিট। এন্ড পরেরটা তেমন একটা কাজে লাগে না, যদি কখনো কাজে লাগে তখন কাজে লাগাতে পারেন। এন্ড লাস্টেরটা আমাদের বেশি কাজে লাগে, যেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ফর্ম। আমাদের একটা কনসেপ্ট আছে নিচে কন্ট্রিবিউশন মার্জিন। সো কন্ট্রিবিউশন মার্জিন কি? কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একটা প্রোডাক্ট যখন আমরা বিক্রি করি সেটা থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পরেও যেটা আমরা পাই সেটা যদি আমাদের ফিক্সড কস্টকে কভার করে দেন আমরা সেটাকে প্রফিট বলবো। স্টার্ট করি। ওকে, সো কতটুকু যেন ছিলাম যে প্রফিটের কন্ট্রিবিউশন মার্জিন মানে কি। আচ্ছা, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে আমরা বুঝবো যে যখন আমরা একটা প্রোডাক্ট বিক্রি করি তো কন্ট্রিবিউশন মার্জিন আমরা কিভাবে পাই, প্রফিট থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দেওয়ার পরে প্রফিট মাইনাস, আপনারা নোট করেন আমি এখানে কোনো পেজ এখানে মিটে অন করা যায় না, পেইন্ট অন করা লাগবে, ওখানে লেখা অনেক কষ্ট। এই জায়গায় হচ্ছে মার্ক, এখানে কেন জানি পেইন্টে নিতে পারছি না, ঠিক আছে? সো প্রফিট থেকে যখন আমরা ভেরিয়েবল কস্ট মাইনাস করি তখন সেটা থেকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই। সো সিএম ইকুয়াল টু প্রফিট মাইনাস ভেরিয়েবল কস্ট। সো এখানে যদি এই ফর্মুলাটাতে পি মাইনাস ভি আছে তার মানে প্রফিট না, প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট যখন আমরা করছি দেখে এই ফর্মুলাটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন ফর্ম বলি। তো কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কোন একটা প্রোডাক্ট যখন আমরা সেল করতে গেলে যে আমরা তো এখানে ভেরিয়েবল কস্ট বাদ দিচ্ছি, সো ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পর তাহলে আমাদের আরো একটা কি কস্ট থেকে যায়, ফিক্সড কস্ট। সো যেটা পাই সে যেই প্রফিটটা পাই বা যেই কন্ট্রিবিউশন মার্জিনটা বা যে অ্যামাউন্টটা পাই সেই অ্যামাউন্টটা যদি আমার ফিক্সড কস্টকে কভার করে, যেমন ধরেন যদি কোনো একটা প্রোডাক্ট আমি 20 টাকায় সেল করি, এটা প্রাইস হচ্ছে 20 টাকা এবং তার পিছনে আমার ভ্যারিয়েবল কস্ট খরচ হয়েছে 10 টাকা আর ফিক্সড কস্ট হচ্ছে 5 টাকা ছিল,
So তার মানে প্রথমে প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দেওয়ার পরে আমি পাই 20 থেকে 10 বিয়োগ দেওয়ার পর পাই 10। তারপরেও আমার ফিক্সড কস্ট যেহেতু 5 টাকা, আরো 5 টাকা বাদ দেওয়ার পরে আমরা আরো 5 টাকা থেকে যাচ্ছে, তার মানে আমার এই প্রোডাক্টটা প্রফিটেবল। প্রোডাক্টটা প্রফিটেবল কি না 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 নাকি প্রফিটেবল না, সেটা মেজারমেন্ট করতে আমরা কন্ট্রিবিউশন মার্জিন ইউজ করি। সো কন্ট্রিবিউশন মার্জিন আমাদের হেল্প করে যে পার প্রোডাক্টে আমার কতটুকু প্রফিট আসতে পারে, ফিক্সড কস্টকে কভার করেও কি প্রফিট থাকবে নাকি থাকবে না। তো এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে, তার মানে প্রাইস থেকে আর ভেরিয়েবল কস্ট যখন আমি বিয়োগ দিই তখন আমরা পাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। প্রাইস যখন বেশি হবে, প্রাইস ইজ গ্রেটার দেন ভেরিয়েবল কস্ট, দেন ইচ ইউনিট সোল্ড ইনক্রিজেস প্রফিট। আর প্রাইস যখন হচ্ছে লেস দেন ভেরিয়েবল কস্ট, তখন হচ্ছে ইচ ইউনিট সোল্ড করার ফলে আমরা হচ্ছে আমাদের প্রফিটটা কি হয়ে যাবে, কমে যাবে। নর্মালি প্রাইস যখন কমে যায় কস্ট থেকে, তার মানে তো আমাদের এটা লস, আমাদের কোনো প্রফিট নেই। আচ্ছা, সো এখানে একটা এক্সাম্পল আকারে দেখানো হয়েছে যে ফিক্সড কস্ট, আচ্ছা ফিক্সড কস্ট 6 lakhs, ভেরিয়েবল কস্ট 0.50 পার ইউজার এন্ড প্রাইস হচ্ছে টাকা 50। সো প্রফিটের ফর্মুলা, লাস্ট ফর্মুলাটা দিয়ে এখানে কাজ করা হয়েছে, প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি মাইনাস ফিক্সড কস্ট। সো আগে যেহেতু কোয়ান্টিটি আমার কাছে দেওয়া নেই, কোয়ান্টিটি দিয়ে একটা জাস্ট ইকুয়েশন ক্রিয়েট করার পরে তারপরে আমার পার কোয়ান্টিটি দিয়ে এখানে মাল্টিপ্লাই করা হয়েছে, তারপরে দেখেন কি আসে। তো প্রথম দুটোতে হচ্ছে লস, তারপরে লাস্টে হচ্ছে আমার প্রফিট আসছে। ওকে, এন্ড এখানে ব্রেক ইভেন ইউজার্স, ব্রেক ইভেনের কনসেপ্ট আমরা নিচের স্লাইডে পরে গিয়ে পড়ব, এটা আপাতত থাকুক। তারপরে কনসেপ্ট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে এমন একটা পয়েন্ট, মানে বা আমরা যদি সেল করি, প্রোডাক্ট সেল করার মাধ্যমে প্রফিট পাই, সো আমার এমন কোয়ান্টিটি উৎপাদন করতে হবে যেখানে ব্যবসার প্রফিট সবচেয়ে কি হবে, ম্যাক্সিমাম হয়। আচ্ছা, সো প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যে বা এমন এতগুলো কোয়ান্টিটি যেটা কিনা, দ্য নাম্বার অফ কোয়ান্টিটি যেটা কিনা আমাদের সেল করলে ওই পয়েন্টে গিয়ে আর আমাদের প্রফিট হবে না, মানে ম্যাক্সিমাম প্রফিট হবে। এই যে স্টেজ যতগুলো কোয়ান্টিটি আমরা সেল করে যে প্রফিট পাই, তো ওই পয়েন্ট পর্যন্ত সেল করলে আমাদের আর কি হবে না, কোনো প্রফিট হবে না। ওইটাই আমাদের লাস্ট স্টেজ, ম্যাক্সিমাম স্টেজ, যেখানে আমাদের সেল করলে সবচেয়ে বেশি প্রফিট হবে। এর পরের স্টেজ আমি সেল করতে গেলে আমার আর প্রফিট হবে না। সো যখন আমরা ম্যাক্সিমাম স্টেজে চলে যাব, ম্যাক্সিমাম স্টেজে চলে যাওয়ার কারণে আমাদের বুঝতে হবে আমরা এখন ম্যাক্সিমাম স্টেজে আছি, সো আমার এখন সবচেয়ে বেশি প্রফিট হবে, তার মানে আমার এখনই সবচেয়ে বেশি প্রোডাকশন করতে হবে। আফটার দ্যাট, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝলাম যে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্টের যে গ্রাফ, তার যে সেট বিন্দু, সেটাই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, বলতে নিছিলাম মাত্রই। আচ্ছা, সো গ্রাফিক্যালি আমরা তখন বা আমরা আগে প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে কি সেটা বুঝি, তারপরে আমি বুঝাচ্ছি যে কখন আমরা বুঝে যাব নরমালি যে প্রফিট ম্যাক্সিমাইজেশন কখন হচ্ছে। প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে প্রফিটের ম্যাক্সিমাম পয়েন্ট, যে পয়েন্টে গেলে আমরা বুঝবো এর পরের স্টেজে আমাদের আর প্রফিট হবে না, আমাদের এরপরে প্রফিট কি হতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে। এন্ড আমরা তখনই বুঝবো যখন আমাদের মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হবে। তো মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট যখন হবে, তখনই আমরা বুঝবো যে এখনই আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন আউটপুটে আমরা চলে গিয়েছি। তো মার্জিনাল রেভিনিউ মানে কি? মার্জিনাল রেভিনিউ মানে কি? নির্দিষ্ট কস্টের জন্য যে রেভিনিউটা হয়, মানে না প্রতি ইউনিট বিক্রির জন্য যে রেভিনিউটা হয়, প্রতি ইউনিট না, এক্সট্রা মোর ইউনিট সেল করার জন্য আমার যে প্রফিট সেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ, আর এক্সট্রা মোর ইউনিট প্রোডিউস করার জন্য আমার যে কস্ট সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। সো মার্জিনাল রেভিনিউ হচ্ছে মানি earned by selling one extra unit, and marginal cost হচ্ছে cost of producing one extra unit। যখন আমি কোনো আমার তো প্রত্যেকের তো একটা টোটাল, আমার টোটাল রেভিনিউ কস্ট করছি না, সো টোটাল প্রোডাকশন তো হয়, টোটাল প্রোডাকশন হয়ে যাওয়ার পর আমি চাই আমার অর্গানাইজেশনের প্রোডাকশন আরো বাড়াতে। সো আমি ওইটা বলতেছি যে প্রতি এক্সট্রা ইউনিটের জন্য, এটা মানে প্রতি ইউনিটের জন্য বলছি। ওকে ওকে, ডান। তো প্রতি এক্সট্রা ইউনিটের জন্য আমি যে প্রোডাকশন করতে আমার যে কস্ট হবে সেটাই হচ্ছে আমার মার্জিনাল কস্ট, এবং এক্সট্রা ইউনিট সেল করতে গিয়ে আমার যে আর্ন করবো আমি সেটা হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ। সো প্রফিট ম্যাক্স
যখন আমার মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট সমান হয়ে যাবে যখন, তখনই আমার বুঝবো আমার এখনই প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট আমি পেয়ে গিয়েছি, এর পরের স্টেজে আমার আর প্রফিট হবে না, আমার লস হতে থাকবে। সো মার্জিনাল ইফ মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, দ্যাট মিনস উই ক্যান ফাইন্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন বা প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট. So maximum profit occurs where a marginal revenue equal to marginal cost, and if marginal revenue greater than marginal cost, then producing one more unit increases profit. যদি marginal revenue আর বেশি থাকে marginal cost থেকে, তার মানে বুঝবো আমাদের প্রফিট বাড়ছে, প্রফিট বাড়বে। and marginal revenue যখন কমে যাবে তখন হচ্ছে আমাদের প্রফিট কমতে থাকবে, আর যখন দুইটা ইকুয়াল হবে তখন আমাদের প্রফিট ওইখানে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তখন ম্যাক্সিমাম যখন প্রফিট আমাদের হবে তখন আমরা বুঝবো আমাদের এখন বেশি বেশি করে প্রোডাকশন করতে হবে যেন আমরা বেশি বেশি করে প্রফিট গেইন করতে পারি। এই যে যখন মার্জিনাল রেভিনিউ হচ্ছে কমছে, তাই তো? কমছে না? কেন কমছে? এক্সট্রা ইউনিট উৎপাদন করতে গেলে আমার কি হবে? বা প্রফিট হচ্ছে বাড়াতে হলে আমার প্রাইস কমা দিতে হয় না? প্রাইস কমাতে হলে আমার কি হয়? মার্জিনাল রেভিনিউ কি হবে? কমতে থাকবে। আর এখানে হচ্ছে মার্জিনাল কস্ট হচ্ছে বাড়তে থাকবে। যখন এই যে মার্জিনাল রেভিনিউ এই স্টেজে দেখে মার্জিনাল রেভিনিউ হচ্ছে বেশি আর মার্জিনাল কস্ট হচ্ছে কম, তাই আমার এখানে প্রফিট হচ্ছে ইনক্রিজেস। এই যে পাই দ্বারা বোঝা যাচ্ছে প্রফিট। ওকে, এন্ড যখন এই দুটো হচ্ছে ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্টেড পয়েন্টটাকে বলবো আমরা প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট। এন্ড যখন হচ্ছে মার্জিনাল, দেখেন এরপরে দেখেন মার্জিনাল কস্ট হচ্ছে বেড়ে যাচ্ছে, মার্জিনাল রেভিনিউ আরো কমে যাচ্ছে, তার মানে আমার এখন কি হচ্ছে? লস অকার হচ্ছে, যেমন ডিক্রিজেস, প্রফিট ডিক্রিজেস। ওকে, এই হচ্ছে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের কারণে আমাদের যে প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে সেই পয়েন্টটা। এন্ড এরপরে ব্রেক ইভেন অ্যানালাইসিস, ওই যে ব্রেক ইভেন ইউজার্স এর কথা তো পরে পড়াবো, সেটাই বললাম। ব্রেক ইভেন কখন হয়? ব্রেক ইভেন মানে যখন that when the total revenue is equal to the total cost, that means we can find break even point. ব্রেক ইভেন কোয়ান্টিটি আর ব্রেক ইভেন আউটপুট যেটাকে বলে, ব্রেক ইভেন আউটপুট লেভেল আমরা তখনই পাবো যখন টোটাল রেভিনিউ এক্স্যাক্টলি ইকুয়ালস টোটাল কস্ট হবে। দ্যাট মিনস প্রফিট ইজ জিরো। সো নো প্রফিট নো লস মানেই হচ্ছে ব্রেক ইভেন আউটপুট আর ব্রেক ইভেন পয়েন্ট। যে পয়েন্টে পর্যন্ত গেলে আমার আর কোনো লস হবে না, কোনো প্রফিটও হবে না, সেটাই হচ্ছে আমার ব্রেক ইভেন অ্যানালাইসিস। দ্যাট মিনস যখন ধরেন যখন কোনো অর্গানাইজেশন স্টার্ট করি আমরা সেল করা বা প্রোডাকশন করা সেল করা শুরু করি, তখন শুরুতেই তো আমার কখনো প্রফিট হয় না। আমার যতটুকু ইনভেস্টমেন্ট সেটা তুলে যখন আমরা শেষ করি তখনই তো আমরা বলি এখন থেকে আমার প্রফিট গেইন করা শুরু। সো যখন আমরা বুঝবো আমার প্রফিট গেইন করা শুরু, সেই স্টেজটাকে আমরা বলি ব্রেক ইভেন অ্যানালাইসিস, যেখানে আমার কোনো লস থাকে না, সো প্রফিটও থাকে না, প্রফিট তারপরের স্টেজ থেকে স্টার্ট হয়। এটা হচ্ছে ব্রেক ইভেন আউটপুট লেভেল অথবা ব্রেক ইভেন কোয়ান্টিটি। সো ব্রেক ইভেনের আগের স্টেজে আমাদের কি হয়? লস থাকে, এন্ড ব্রেক ইভেনের পরে তারপরে আমরা প্রফিট গেইন করা স্টার্ট করে দেই। হ্যাঁ, সো ব্রেক ইভেন অ্যানালাইসিস ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর স্টার্টআপস এর জন্য। যখন নরমালি ধরেন আমি একটা বিজনেস দিলাম, আমার বিজনেস ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ টাকা, এন্ড আমি যখনই 1 লাখ টাকা আমি পুরো ইনভেস্টমেন্ট বিজনেস থেকে 1 লাখ টাকা হচ্ছে তুলে ফেলবো, তখনই তো মনে করি যে আমার বিজনেসে এখনই আমি প্রফিট করা শুরু করবো। সো এটাই স্টার্টআপস এর ক্ষেত্রে, এটা যে যখন আমার ইনভেস্টমেন্ট অথবা আমার প্রোডাকশন কস্টের মূল্যটা আমি নিয়ে নিতে পারবো সেল করার মাধ্যমে, তারপর স্টেজ থেকে আমি যে অ্যামাউন্টটা পাবো সেটাই আমার প্রফিট। সো ব্রেক ইভেন মানে এটা যে প্রথমে ব্রেক ইভেনের পরের পয়েন্টটা থেকে আমাদের হচ্ছে বা ব্রেক ইভেনের কোয়ান্টিটির পর থেকে আমরা মনে করি সেল হতে থাকবে। যেমন এখানে দেখেন কোয়ান্টিটি হচ্ছে 0 থেকে কোয়ান্টিটি একটা টেবিল আঁকা আছে, হ্যাঁ, টেবিল ড্র করা। সো এখানে কোয়ান্টিটি প্রাইস দেওয়া, টোটাল রেভিনিউ কিভাবে বের করতে সেটা আমরা জানি, বের করলাম। ফিক্সড কস্ট দেওয়া, ভেরিয়েবল কস্ট দেওয়া থাকবে, টোটাল কস্ট বের করতে পারি। দেন আমাদের প্রফিট কিভাবে বের হয়? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। সো দেন দিল, দেখেন যেখানে আমাদের রেড কালারে দেখেন এখানে তার মানে আমার এগুলো লস হচ্ছে। এখন প্রথম থেকে তো লসই, কতগুলো কোয়ান্টিটি সেল করলে আমার আর লস হবে না, আমার প্রফিট হবে, সেই কোয়ান্টিটিকে আমার ব্রেক ইভেন কোয়ান্টিটি বলি। এখন ব্রেক ইভেন কোয়ান্টিটি এই দেখুন লাস্ট স্টেজে গিয়ে আমার -10,000, এরপরে আমার 50,000 প্রফিট আসা শুরু করলো। তো এখানে তার মানে ব্রেক ইভেন মানে আমরা জানি এখানে আমার কোনো প্রফিট থাকবে না, প্রফিট থাকবে 0। বাট এখানে কিন্তু কোনো 0 প্রফিট আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র -10,000 এর পরে 50,000 চলে আসছে। তার মানে যে 4 and 5 কোয়ান্টিটির মাঝে আমার ব্রেক ইভেন কোয়ান্টিটিটা আছে। সো এখন
নর্মালি আমরা ম্যাথ করার টাইমে সবসময় এরকম থাকে, জিরো চলে আসে, এখানে কোনো প্রফিট নাই, ইয়া নাই। আর এক্সেপশন থাকতেই পারে, সে এক্সেপশন একটা ম্যাথই আপনাদের এই স্লাইডে দেখানো হয়েছে, ডিরেক্টলি কোনো ইজি ইজি কিছু দেখানো হয়নি। কেউ কি আবার এসে বসে আছে? আচ্ছা, তো ডিরেক্টলি এখানে কিছু শো করা হয় নাই, জাস্ট একটু এক্সেপশন একটা ম্যাথই এখানে শো করা হয়েছে। যদি এমন কোনো ম্যাথ থাকে দেন আপনারা পারেন। আর ডিরেক্টলি যখন আমরা জিরো চলে আসে প্রফিট, তখন আমরা পারবোই। যখন জিরো থাকবে তখনই সেটাই আমার ব্রেক ইভেন কোয়ান্টিটি থাকবে। সো একটু এক্সেপশন কিছু দেখানোর উদ্দেশ্যে এই ম্যাথটা এখানে দেখানো। যখন এক্সেপশন, দ্যাট মিনস যখন আমরা ডিরেক্টলি জিরো পাবো না, তার মানে আমার ব্রেক ইভেন কোয়ান্টিটি ডিরেক্টলি আমরা পাইনি। ডিরেক্টলি যেহেতু পাইনি, তার মানে 4 and 5 এর মাঝে আছে। এখন এই 4 and 5 এর মাঝে এক্স্যাক্টলি কত কোয়ান্টিটি সেল করলে আমাদের ব্রেক ইভেন কোয়ান্টিটি হবে, সেটা বের করার একটা ফর্মুলা হচ্ছে এখানে দেওয়া আছে। দেখেন, কোয়ান্টিটি দিয়ে বিই মানে ব্রেক ইভেন বোঝায়। ওকে, তো স্টার্টিং কোয়ান্টিটি প্লাস এই ফর্মুলাটা আপনারা দেখবেন। স্টার্টিং কোয়ান্টিটি দ্যাট মিনস আমাদের কত থেকে আমার শুরু, এই যে 4 নাম্বার কোয়ান্টিটি থেকেই তো আমাদের স্টার্ট হয়ে গেছে না, লস কমা দেন আমি প্রফিট পেয়ে গেছি। এখানে লেখা হচ্ছে 4, তারপরে হচ্ছে লস টু কভার, আমার কতটুকু লস ছিল 10,000, দেন 10,000, টোটাল প্রফিট সুইং বিটুইন স্টেপস। হ্যাঁ, দুইটা স্টেপের মধ্যে টোটাল কত টাকা প্রফিট আসার কথা ছিল, তাহলে 50 and 10 60,000 দুটো মিলে প্লাস করা হয়েছে। সো আমার এন্ড স্টেপ সাইজ মানে 4 থেকে 5 বিয়োগ দিলে কত থেকে 1 থেকে, ওইটাই 1 গুণ করলে 1ই হয়, তাই এটা আর শো করা হয় না এখানে। ঠিক আছে, স্টেপ সাইজ বলতে যে কত আমি যে স্টেজে লাস্ট পাবো হচ্ছে লস, তারপরে স্টেজে প্রফিট, সেটা থেকে যেটা মাইনাস করে যেটা পাবো সেটাই হচ্ছে আমার স্টেপ সাইজ। এখানে এটা 1 তো, তাই এটা আর দেখায় না। তার মানে আমাদের দেখেন ফর্মুলাটা ম্যাথটা সলভ করে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ব্রেক ইভেন কোয়ান্টিটি 4.17,000। ওকে, তার মানে যখন আমরা ডিরেক্টলি কোনো ব্রেক ইভেন কোয়ান্টিটি পাবো না, তখন আমরা এভাবে বের করব। এটা হচ্ছে টেবিল এর মাধ্যমে যখন আমরা করব। আর এমনি ডিরেক্টলি ব্রেক ইভেন কোয়ান্টিটি বের করার আমাদের ফর্মুলা আছে। এই যে ব্রেক ইভেন কোয়ান্টিটি কিভাবে পাবো, কোয়ান্টিটি ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। ওকে, অনেকেই ভুল করে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস দিয়ে দেয়। হ্যাঁ, ভেরিয়েবল কস্টের কথা মনে থাকে না, এটা নরমালি স্টুডেন্টরা ভুল করে থাকে। আমরা স্টুডেন্ট থাকাকালীন আমাদের মধ্যে অনেকে ভুল করতো। তো এই জিনিসটা আপনারা হচ্ছে ভালোভাবে খেয়াল রাখবে যে কিভাবে করছেন, যে প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দেওয়ার পরে ফিক্সড কস্ট দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, সো ব্রেক ইভেন, এটা ব্রেক ইভেন কোয়ান্টিটি, এন্ড ব্রেক ইভেন কোয়ান্টিটির পরে আমাদের হচ্ছে আসে ব্রেক ইভেন রেভিনিউ। যদি ব্রেক ইভেন রেভিনিউ করতে বলে সেগুলো হচ্ছে এক্সট্রা কিছু ফর্মুলা, এগুলো যদি করতে বলে তখন করতে হবে। দেখেন, আমরা জানি রেভিনিউ কিভাবে পায়, তো প্রাইস ইনটু কোয়ান্টিটি। এখন যদি ব্রেক ইভেন রেভিনিউ, তাই আমার ব্রেক ইভেনের সময় ব্রেক ইভেন কোয়ান্টিটি ইউজ করবো। তাই এখানে এই কোয়ান্টিটির সূত্রটাই এখানে আবার এখানে আনছে, যে এটাই আবার এখানে নিয়ে আসছে। সেটা তো পি গুণ, এখানে এক্সট্রা পি আছে একটা প্রাইস, এটাই আছে এই প্রাইসটা। ওকে, ডান। দেন হচ্ছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মানে কি, মার্জিন অফ সেফটি মানে হচ্ছে আমরা তো জানি যে ব্রেক ইভেন কোয়ান্টিটি মানে হচ্ছে যে স্টেজে আমার আর কোনো প্রফিট আসবে, টোটাল রেভিনিউ টোটাল কস্ট হয়ে যায়। হ্যাঁ, তারপর থেকে আমার প্রফিট আসা শুরু করে। মার্জিন অফ সেফটি হচ্ছে মানে ব্রেক ইভেনের তুলনায় আপনাকে বোঝাবে আপনি কতটুকু সেফ স্টেজে আছেন। ধরেন আমার অ্যাকচুয়াল সেলস হচ্ছে 10,000 টাকা, কোয়ান্টিটি ব্রেক ইভেন কোয়ান্টিটি 18,000 টাকা, তো আমার এক্সট্রা এখনো 2,000 ইউনিট বাকি রয়ে গেছে। সো 2,000 ইউনিট কমলেও আমার কি হবে না, লস হবে না। হ্যাঁ, লস হবে না, মানে মার্জিন অফ সেফটি আমাকে হেল্প করে যে আমি এখন কোন স্টেজে আছি, এর পরের স্টেজে চলে গেলে তো আমার লস হওয়া শুরু করবে। সো ব্রেক ইভেন কোয়ান্টিটির আগে আপনাকে সিগন্যাল দিয়ে দেয় যে আপনি এখন সেফ পজিশনে আছেন। এই মার্জিন অফ সেফটি দিয়ে আমরা এটাই বুঝি। হ্যাঁ, এই হচ্ছে ফর্মুলাটা দেখে নেবেন। এগুলো সব কোশ্চেনে দেওয়া থাকবে যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া আছে, ব্রেক ইভেন কোয়ান্টিটি দেওয়া আছে। আপনার ব্রেক ইভেন কোয়ান্টিটি ডিরেক্টলি না দেওয়া থাকতে পারে, তখন ব্রেক ইভেন কোয়ান্টিটি আমরা আবার বের করে নিব। দেন হচ্ছে মার্জিন অফ সেফটি আমরা বের করতে পারবো। এই যে এটা হচ্ছে চার্টটা, যে গ্রাফটা, যেটা ব্রেক ইভেন কোয়ান্টিটি জানি টোটাল রেভিনিউ টোটাল কস্ট। সো এটা হচ্ছে টোটাল কিসের, টোটাল রেভিনিউর হচ্ছে লাইন, আর এটা হচ্ছে টোটাল কস্টের লাইন। টোটাল কস্ট যেহেতু ফিক্সড কস্ট থেকে স্টার্ট হয় আমরা জানি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে উপরে দেওয়া। হ্যাঁ, টোটাল রেভিনিউ তো শুরু থেকেই দেওয়া। সো টোটাল রেভিনিউ এন্ড টোটাল কস্ট আমার ব্রেক, হ্যাঁ বলেন। ম্যাম, ব্রেক ইভেন কোয়ান্টিটি কি সূত্র কি দুইটা নাকি তাহলে? কোথায়, একটাই তো সূত্র।
এটা হচ্ছে ব্রেক ইভেন কোয়ান্টিটি সূত্র, যেটা আমি দেখাচ্ছি এখন। কোয়ান্টিটি ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। এরপর এটা ব্রেক ইভেন রেভিনিউ, নট কোয়ান্টিটি। ম্যাম তার নিচে কি ছিল ওইটা ম্যাম? ওটা মার্জিনাল সেফটি, এটা আলাদা একটা সূত্র। না এর নিচে ম্যাম এটা কোনটা? ওই যে ইয়েলো কালার যেটা দেওয়া হয়েছে। এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা জি এটা ম্যাম তো এটা। হচ্ছে আপনাদের যদি কোনো কারণে টেবিল দিয়ে করতে বলে বা কখনো এরকম আসে যে এরকম কোয়ান্টিটি প্রাইস দেওয়া, তো আপনার ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট দেওয়া, এখান থেকে আপনাদের যদি কখনো করতে বলে যে হচ্ছে অনেকগুলো কোয়ান্টিটি দিয়ে এরকম করতে বলে ব্রেক ইভেন কোয়ান্টিটি, যদি কখনো এভাবে করতে গেলে, যেমন দেখেন এখানে ডিরেক্টলি আমরা পাই নাই প্রফিটে -10,000 এন্ড তারপরে 50,000 শুরু, বাট আমরা তো জানি যে যেখানে আমাদের প্রফিট 0 আসে সেটাই আমার ব্রেক ইভেন কোয়ান্টিটি। এখানে তো 0 আমরা পাই নাই, লস আসার পরে প্রফিট পেয়ে গেছি। তার মানে এই 4 and 5 এর মাঝামাঝি হচ্ছে আমাদের কোয়ান্টিটিটা আছে। সেটা এরকম যখন কি করে মার্জ হয়ে যায়, ডিরেক্টলি নাই, তখন এটা, তখনের জন্য এটা। ঠিক আছে, ও বুঝতে পারছি। এটা নরমালি লাগবে না, মানে বেসিক, একদম বেসিক বা প্রাইম যে ফর্মুলাটা যেটা সবসময় আমরা ইউজ করে থাকি, এটা হচ্ছে সেইটা। আর ওটা হচ্ছে যখন বিপদে পড়বো তখন। ঠিক আছে ম্যাম বুঝতে পারছি। ওকে, বাট একদম ব্রেক ইভেন ফর্মুলা বলতে আমরা সবসময় এটাই বুঝবো, এটাই হচ্ছে এটার বেসিক এন্ড মেইন ফর্মুলা। সো আর গ্রাফে হচ্ছে দেখাচ্ছে তার মানে টোটাল ব্রেক ইভেনের আগে তো আমাদের লস থাকে, ব্রেক ইভেনের পরে প্রফিট করি। সো ব্রেক ইভেনের আগে লস দেখেন কেন, কারণ আমার টোটাল কস্ট বেশি, টোটাল রেভিনিউ কম। এরপরে প্রফিট, এরপরের স্টেজে আমার আর লস হবে, আমার প্রফিট হবে, তার মানে টোটাল রেভিনিউ দেখেন বেশি, এরপরে আমার এখানে কস্ট কম, তার মানে এটা প্রফিট জোন, এটা লস জোন। আর যখন ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। ক্লিয়ার? ও সাউন্ড সবাই নাস্তা করতেছে, আমি কিন্তু নাস্তাও করি নাই। আচ্ছা, সো দ্য শাটডাউন কন্ডিশন, কখন শাটডাউন হয়? কোম্পানি শাটডাউন মানে কোম্পানি কখন আমরা অফ করে দেই? লস নরমালি হলো। সবাই কখন লস হলে অফ করে দেই, এটাই হচ্ছে আমরা সবসময় বলে থাকি, বাট অ্যাকচুয়ালি লস হলেই কোম্পানি অফ করে দেবো। আচ্ছা, আপনি এখন বিজনেস করতেছেন, বিজনেস করতে গিয়ে আপনি দেখবেন আপনার আজকে লস হয়েছে, কালকেও লস হয়েছে, আপনি কি সাডেন মানে ইনস্ট্যান্ট কোম্পানি বন্ধ করে দিবেন? আপনি কি আর কোনো ক্যালকুলেশন করবেন না? আপনি কি চাবেন না আমার কোম্পানিটা একটু বাঁচুক, লস না করে একটু দেখি আরো কয়দিন? জি ম্যাম, ট্রাই তো করতে হবে। জি ম্যাম, শেষ পর্যন্ত ট্রাই চেষ্টা তো করতে করব হবে। সো শেষ পর্যন্ত চেষ্টা বলতে তখন পর্যন্ত চেষ্টা করব, যেমন ধরেন আমাদের তো হ্যাঁ, আমাদের তো হচ্ছে অর্গানাইজেশনে কি কয়টা কস্ট থাকে? একটা ভ্যারিয়েবল কস্ট থাকে, একটা ফিক্সড কস্ট থাকে। আমার দুটো কস্টই বিয়োগ করে প্রফিট বের করতে, দুটো কস্টই বাদ দেওয়ার পর আমার যে অ্যামাউন্টটা থাকে সেটাকে আমরা প্রফিট বলে থাকি, তাই তো? শাটডাউন আমরা তখনই করব যখন আমার প্রফিট আসার সময়, ধরেন আমার কোম্পানি টোটাল রেভিনিউ হচ্ছে আসছে, সেল করার পর আসছে 10,000 টাকা, এন্ড আমার ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 80,000 টাকা, আর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 50,000 টাকা, এন্ড ফিক্সড কস্ট হচ্ছে আমার 30,000 টাকা। আর আমার কি, আচ্ছা, দেন হচ্ছে আমি বিক্রি করছি 15,000 টাকা। এখন 15,000 টাকা থেকে টোটাল ভ্যারিয়েবল কস্ট ফিক্সড কস্ট বাদ দেন তো। আচ্ছা, আমি প্রাইস হচ্ছে সেল করছিলাম 10,000। আচ্ছা, আমরা অল্প অ্যামাউন্ট দিয়ে করি, ধরেন প্রাইস হচ্ছে 1,000। আমার ওই 1,000 সেলিং প্রাইসের পিছনে আমার ভেরিয়েবল কস্ট ছিল হচ্ছে 500 এন্ড ফিক্সড কস্ট হচ্ছে আমার 200। তাহলে 1000 থেকে যখন আমি 500 প্লাস 200 মানে 700 বিয়োগ দিব, তাহলে আমার প্রফিট আসে কত? 300। তার মানে আমার বিজনেস হচ্ছে গ্রিন সিগন্যালে আছে, থাকবে। বাট যখন আমার টোটাল কস্ট মনে করেন 1200 মানে 1200 টাকা, আর প্রফিট হচ্ছে 1,000 টাকা, আর 1,000 থেকে 1200 বাদ দিলে আমার কি আসে? লস আছে -200 টাকা, লস আছে -200। বাট আমার কস্ট কিন্তু ছিল হচ্ছে 1200, এর মধ্যে আমার 1,000 টাকা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, আর 200 মনে করেন ফিক্সড কস্ট। তাহলে আমার সেলিং প্রাইস হচ্ছে 1,000। 1,000 টাকা সেল করেও কিন্তু আমি কি হচ্ছে 1,000 টাকা আমি উঠাতে পারছি, আমার ভেরিয়েবল কস্ট আমার এখনো কভার করে। আমরা তখনই শাটডাউন করব যখন আমার সেলিং প্রাইস বা রেভিনিউ হচ্ছে ভেরিয়েবল কস্টকে কভার করতে পারছে না, তখনই আমি শাটডাউন করে দিব। যেমন আমার প্রাইস যদি হতো হচ্ছে 800, আর বাট আমার কস্ট হচ্ছে 1,000।
এখন আমি কি 800 টাকা দিয়ে সেল করেও ভ্যারিয়েবল কস্টকে কভার করতে পারছি? আমার 1000 টাকা কি কভার আপ হচ্ছে? এখন 200 টাকা লস থেকে যাচ্ছে। যখন আমার ভেরিয়েবল কস্টকে আমি কভার করতে পারবো না, তখনই আমি আমার অর্গানাইজেশনটা কি করে দিব? শাটডাউন মানে অফ করে দিব। বাট যখন পর্যন্ত ভেরিয়েবল কস্ট কভার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার অর্গানাইজেশনটাকে কি করে যাব? রান করেই যাব, মানে ট্রাই করেই যাব যে ভেরিয়েবল কস্টকে কভার করার। বাট যখন ভেরিয়েবল কস্টকে কভার করতে পারবো না, তখন আমি অর্গানাইজেশন অফ করে দিব। এই হচ্ছে কনসেপ্ট। বাট আপনারা সহজে মনে রাখতে পারেন, প্রাইস যখন ভেরিয়েবল কস্ট থেকে কি হবে? কম হবে, তখনই হচ্ছে আমার অর্গানাইজেশন অফ হয়ে যাবে। কি? when price is less than average variable cost, then organization can be shut down. অথবা টোটাল রেভিনিউ যখন টোটাল ভেরিয়েবল কস্ট থেকে কমে যাবে, তখনও আমরা শাটডাউন করে দিতে পারবো। জাস্ট একটা জিনিস দেখাচ্ছে, দুই ভাবে আর কি। সো হচ্ছে যখন টোটাল রেভিনিউ আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট থেকে কম হবে, তখনই আমরা কোম্পানি কি করে দিব? শাটডাউন করে দিব। বাট এর আগে পর্যন্ত আমার লস হলেও আমার কোম্পানি রান করেই যাব। যেমন এখানে দেখেন, প্রাইস যখন 100, আমার এভারেজ ভেরিয়েবল কস্ট কত? 80। আমার কোম্পানি চলবে, হ্যাঁ, চালাতে থাকবো, রান করতে থাকবো। 60 টাকা প্রাইস, বাট এভারেজ কস্ট হচ্ছে 80 টাকা। তখন কোম্পানি হচ্ছে আমরা শাটডাউন করে দিব। আবার 30 টাকা যখন, তখন তো মাস্ট ওকে শাটডাউন করতে হবে। ওকে শাটডাউন না করলে আমার নিজেরই শাটডাউন হয়ে যাবে। কেউ কি এখনো আসে? ওদেরকে এখন আমি অ্যাডমিট দিয়ে কি করবো? আমার তো নিজেরই এখন মিটিং শেষ হয়ে যাবে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের শাটডাউনের কনসেপ্ট। শাটডাউন মানে কোম্পানি লস হলেও আমরা দেখতে থাকবো যে আমার ভেরিয়েবল কস্টকে ওই লসটাও কভার করছে কিনা। যদি লসটা কভার করে থাকে, তাহলে আমাদের কোম্পানি রান করবো, আর নয়তো কি করে দিব? কোম্পানিটা বন্ধ করে দিব। এ হচ্ছে শাটডাউনের গ্রাফ। হ্যাঁ, এই যে তো শাটডাউন পয়েন্ট হচ্ছে যখন মার্জিনাল কস্ট ইকুয়াল টু এভারেজ ভেরিয়েবল কস্ট হবে, তখন শাটডাউন করে দিব। হ্যাঁ, এ হলো আমাদের শাটডাউনের ইয়ে। তারপর হচ্ছে প্রফিট গ্রাফ। প্রফিট তো আমরা জানি টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বিয়োগ দিলে প্রফিট পাই। সো টোটাল রেভিনিউর এটা গ্রাফ, এন্ড টোটাল কস্ট তো আমরা ফিক্সড কস্ট থেকে স্টার্ট করি। সো ফিক্সড কস্ট থেকে স্টার্ট করলাম, যেখানে আমার ইন্টারসেক্ট করলো, তার মানে টোটাল রেভিনিউ টোটাল কস্ট যেখানে ইন্টারসেক্ট করে সেটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি। এন্ড সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, ব্রেক ইভেন কোয়ান্টিটি, এই হলো কথা। এন্ড সো একই জিনিস। তারপর মার্জিনাল অ্যানালাইসিস। মিটিং কি শেষ? আর কয় মিনিট আছে? 8 মিনিট আছে। 8 মিনিট আছে। আচ্ছা, 8 মিনিট এটা শেষ করে দে। মার্জিনাল অ্যানালাইসিস, এরপর আর কি থাকবে? এটা কি ক্লাসে শেষ করে দিয়ে নতুন চ্যাপ্টার শুরু করব? আবার মিটিং দিলে আবার সবার আসতে আবার 15 মিনিট। আচ্ছা, মার্জিনাল অ্যানালাইসিস হচ্ছে কি, আমরা একটু আগে বললাম না যে মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট টু প্রফিট ম্যাক্সিমাইজেশন আসে, ম্যাক্সিমাইজিং আউটপুট আমরা পাই। সো আমার একটা কোম্পানি রান করতে অবশ্যই প্রফিট ম্যাক্সিমাইজেশন জানা লাগবে। প্রফিট ম্যাক্সিমাইজেশন কখনো সেটা বোঝা লাগবে, কারণ পরের স্টেজে তো আমার লস আসা শুরু করবে, নাহলে কোম্পানি তো যদি এটা না জানে, তাহলে তো তার কোম্পানি লস হতে থাকবে। সো এই সব কিছু একটা কোম্পানির অবশ্যই অ্যানালাইসিস করতে জানতে হবে। এইটাকেই আমাদের এখানে মার্জিনাল অ্যানালাইসিস বলা হয়েছে। আমরা তো এতক্ষণ মার্জিনাল অ্যানালাইসিস করলাম। মার্জিনাল অ্যানালাইসিস বলতে মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্টের কথা এখানে বোঝা হয়েছে। প্রত্যেকটা কোম্পানির উচিত অবশ্যই মার্জিনাল অ্যানালাইসিস করা। তো তার হচ্ছে প্রফিট নিয়ে বা প্রফিট কমতে থাকবে, সে বুঝতেই পারবে না তার কেন প্রফিট কমা শুরু করলো। তো প্রফিট কমা শুরু করতে এখনো তো কিছু স্ট্র্যাটেজি আছে প্রফিট আবার গেইন করা স্টার্ট করা, সেটা না হলে সে বুঝবে না, করবেও না। তাই প্রত্যেকটা অর্গানাইজেশনের কি উচিত? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি হওয়া উচিত? প্রফিট ম্যাক্সিমাইজিং রুল সম্পর্কে জানা। এটা কারণ এটাকে কি বলা হয়? গোল্ডেন রুল। মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট একটা কোম্পানির জন্য কি ইকোনমিক্সের ক্ষেত্রে এটা একটা গোল্ডেন রুল। এরপরে হচ্ছে আমাদের দুই ধরনের মার্কেট থাকে, একটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, একটা মনোপলি মার্কেট। হ্যাঁ, পারফেক্ট কম্পিটিশনে মানে হচ্ছে যেখানে সম্পূর্ণ লায়াবিলিটি থাকবে হচ্ছে কি মার্কেটের। আমি কোনো হচ্ছে কি প্রাইস মেক করবো না, সম্পূর্ণ প্রাইস মেক করবে কে? মার্কেট। হ্যাঁ, এখানে হচ্ছে আমি যার অর্গানাইজেশন, যার ওনার, সে কোনো প্রাইস হচ্ছে মেক করতে পারবে না, সে অনলি প্রাইস টেকার। ফার্মস আর প্রাইস টেকার্স, বাট মার্কেট আর প্রাইস মেকার। এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের মেইন হচ্ছে কনসেপ্ট। আর মনোপলি হচ্ছে এখানে আমি রাজা, আমি ছাড়া কেউ কিছু করতে পারে না, সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে আমার কোম্পানি, আমার অর্গানাইজেশন। তার মানে হচ্ছে আমার মতো করে প্রোডাক্ট আর কেউ এই মার্কেটে আনে নাই। সো সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে আমি আমার মন চাইলে প্রাইস বাড়াবো, মন চাইলে প্রাইস কমাবো। বাট দুইটা মার্কেটেরই অবশ্যই প্রফিট ম্যাক্সিমাইজিং রুলটা হচ্ছে মেনটেন করতে হয়। আর কিভাবে মেনটেন করতে হয় সেটাই আমরা পরের স্টেজে গিয়ে বুঝতে পারি। এই যে দেখেন
প্রথমে পারফেক্ট কম্পিটিশন আমরা হচ্ছে আলোচনা করব। পারফেক্ট কম্পিটিশন মানে কি? ফার্স্টে আমরা জানলাম যে firm is so small relative to the market that it cannot affect the price. It can sell any quantity at the prevailing market price. So market price তে সেল করতে হবে, সে নিজের প্রাইসে সেল করতে পারবে না। হ্যাঁ, সো তার মানে মার্জিনাল রেভিনিউ ইজ সিম্পলি দ্যাট প্রাইস। সো পারফেক্ট কম্পিটিশনে যেহেতু প্রাইস সবসময় কনস্ট্যান্ট থাকে, কেউ নিজে থেকে প্রাইস যদি সেট করতে পারে না, তার মানে তার রেভিনিউটা সবসময় কনস্ট্যান্টই থাকবে। রেভিনিউ যদি কনস্ট্যান্ট থাকে, অবশ্যই মার্জিনাল রেভিনিউ কনস্ট্যান্ট থাকবে, কারণ আমি আগের প্রোডাক্টটা যেভাবে সেল করে, যে টাকায় সেল করে রেভিনিউ করতাম, আমার এক্সট্রা প্রোডাক্ট প্রোডাকশন করলে সেটা সেল করার সময় আমার তো আগের প্রাইসে সেট করতে হবে। সো আমার দ্যাটস ওয়াই আমার মার্জিনাল রেভিনিউ এখানে সেমই থাকে। এখন তার মানে আমার প্রাইস ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। হ্যাঁ, পারফেক্ট কম্পিটিশনে সবগুলোই সেম সেমই থাকে, যেহেতু কারণ মেইন কারণ হচ্ছে প্রাইস কনস্ট্যান্ট থাকে, প্রাইস এখানে কোনো চেঞ্জ হয় না। দ্যাটস ওয়াই এখানে প্রাইস ইকুয়াল টু মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু এভারেজ রেভিনিউ। আমার সব রেভিনিউ সেম মানে আমার অবশ্যই এভারেজ রেভিনিউ সেমই হবে। আমার প্রাইস যদি বেশি থাকে এভারেজ কস্ট থেকে, তার মানে আমার ফার্ম প্রফিট মেক করবে। আমার প্রাইস যদি কম থাকে, তাহলে আমার ফার্ম কি করবে? লস করা স্টার্ট করবে। মিটিং কি শেষ? নো ম্যাম, ম্যাম 5 মিনিট আছে। 5 minutes আচ্ছা, আরো 5 মিনিট, অনেক টাইম। আচ্ছা, তো এই হচ্ছে আমার পারফেক্ট কম্পিটিশনের এক্সাম্পল। হ্যাঁ, সো পারফেক্ট কম্পিটিশনে আমি কি বললাম? আমার প্রাইস কনস্ট্যান্ট থাকে, দ্যাটস ওয়াই আমার মার্জিনাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ, প্রাইস এন্ড মার্জিনাল কস্ট সবই সেম থাকে। দেখেন এই স্টেজটা, এখানে সব কিছু সেম। ওকে, বাট আগে পরে বাড়ে, সেটা পরের কথা। এভারেজ কস্ট তো আমার সবসময় যে ইউ শেপে থাকবে, মার্জিনাল কস্ট থাকবে। আমার কস্ট এগুলা আগের মতোই থাকবে, বিকজ কস্ট তো আমার যেটাই হবে না কেন, কস্ট দিয়ে আমার চিন্তা করে লাভ নাই। মার্কেটে যে প্রাইস, সেই প্রাইসে আমার সেল করতে হবে। কস্ট বাড়লে আমার লস, কস্ট কমলে আমার প্রফিট। সো আমার ইচ্ছে থাকবে কস্ট সবসময় কমানো। যদি কস্ট বেড়ে যায়, তখন আমার আর কিছু করার থাকবে না, তখন আমার লস হওয়া শুরু করবে। ওকে, সো আমার এই মার্কেটে আমাদের মেন কনসার্ন থাকবে এভারেজ কস্টটাকে হচ্ছে নিজের কন্ট্রোলে রাখা। এভারেজ কস্টটা নিজের কন্ট্রোলে থাকবে, সো এভারেজ কস্টটাকে কমিয়ে রাখা। কারণ এভারেজ কস্টটাকে কমিয়ে রাখলে আমার কি হবে? প্রফিট হবে, নয়তো বা আমার কি হবে? লস হবে। বাট এই ক্ষেত্রে প্রাইস, মার্জিনাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ সবই কি থাকে? সেম থাকে। দেন মনোপলি মার্কেটে কি হয়? মনোপলি মার্কেটে প্রাইস আমার উপর ডিপেন্ড করে। সো আমি ইচ্ছে করলে বাড়াবো, ইচ্ছে করলে কমাবো, বাট প্রত্যেকটা অর্গানাইজেশনে চাই প্রাইস বাড়ুক। এন্ড নর্মালি মার্কেটে কনজিউমাররা কি, যেখানে প্রাইস কম সেখানেই যায়, বা প্রাইস কম হলে ওই প্রোডাক্টটা বেশি সেল হয়। এখন মনোপলি মার্কেট জানে, যদিও তার হাতে প্রাইস বাড়ানো, বাট সে হচ্ছে বেশি সেল করার জন্য কি করে? প্রাইসটা কমায় রাখে। আর প্রাইসটা কমায় রাখে দেখে তার মার্জিনাল রেভিনিউ কি হয়ে যায়? সে হচ্ছে প্রাইসটা কি করে রাখে? কমিয়ে রাখে। দেখেন প্রাইসটা সে হচ্ছে কমতে থাকে, প্রাইস কমতে থাকে, কিন্তু তার এই কারণে হচ্ছে তার মার্জিনাল রেভিনিউ কি হয়ে যায়? কম হয়ে যায়। বাট তারও কি অবশ্যই মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, এই রুলটা কি করতে হয়? মেনটেন করতে হয়। এই রুলটা মেনটেন করতে গিয়ে তার প্রবলেম হয়ে যায়, কারণ এই স্টেজে তো আমার কোনো লস থাকে না মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্টের কারণে। তখন এরপরে তার লস হওয়া শুরু করবে। লস হতে শুরু করলে তার সেল কমে যাবে। তখন যে কি করে? সে প্রাইসটা বাড়ায় দেয়। দরকার লাগলে আমি প্রোডাক্ট সেল কম করবো, কিন্তু প্রাইস বেশি থাকবে। আর প্রাইস বাড়াতে গিয়ে দেখে হচ্ছে গিয়ে কি, তখন তো তার সকল কনজিউমার হচ্ছে তার প্রোডাক্ট কিনবে না, এবং সে বা কিনবে না, বা সে প্রোডাকশন কম করবে। প্রোডাকশন কম করে দেখে বাজার থেকে, মানে মার্কেট থেকে প্রোডাক্টটাও কি, মার্কেটের প্রোডাক্টও কম আসে। তখন আসে হচ্ছে ডেড ওয়েট লস। কারণ যারা কিনতে চায় অনেকেই কিনতে পারে না, কারণ হচ্ছে আমার মানে প্রোডাক্ট তো থাকে না। প্রোডাক্ট থাকে না বলেই যে যারা কিনতে পারে না, ওই ইয়েটাকে বলি আমার ডেড ওয়েট লস। এ হচ্ছে আমার মনোপলি মার্কেট। মনোপলি মার্কেটে কি হয়? মার্জিনাল রেভিনিউ কম থাকে, প্রাইস হচ্ছে বেশি থাকে। কেন? মার্জিনাল রেভিনিউ করলে মার্জিনাল কস্টের রুলটাকে তারা মেনটেন করতে গিয়ে তাদের এই জিনিসটা হচ্ছে কি পরবর্তীতে হয়, আর রেভিনিউ কমে যায়। এই এতক্ষণ আমি যা বললাম এখানে তাই লেখা, এগুলো একটু করে নিয়েন, যেহেতু টাইম কম। এন্ড পরের এগুলো সহজে। আচ্ছা, যেহেতু শেষ হয়ে যাচ্ছে মিটিং, তাহলে আমরা পরের এটা ক্লাসে গেলে 10 মিনিটে শেষ করা দিতে পারবো, দেন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব। ওকে।